আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ। ইনশাআল্লাহ এখন থেকে আবারও নিয়মিত আপনাদের আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন স্পষ্ট ক্লিয়ার, আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আজকে আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে। হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে আফগান তালেবানরা 3 দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে, যে বৈঠকে পুরো আফগানিস্তানের প্রতিটি প্রান্ত থেকে তালেবান নেতারা একত্রিত হচ্ছে। উদ্দেশ্য কি তালেবানদের? দ্বিতীয় ব্রেকিং খবর, এবার ইরানের হামলার ভয়ে আতঙ্কে দিন পার করছে দখলদার দেশটি। দখলদারদের নেতারা বলছেন সুক্কাত, তাদের যে ধর্মীয় উৎসব, সেই উৎসবের আগে যে কোনো সময় আক্রমণ হতে পারে দখলদার দেশটির ভেতরে ইরানের পক্ষ থেকে। ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, SU-35 রাশিয়ার সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ বিমান ইরানের হাতে পৌঁছেছে, এমন নথি ফাঁস হয়েছে। তারপরের ব্রেকিং খবর, এবার হামাসের এক কঠিন চালে বিপদে পড়ে গেছে দখলদার বাহিনী এবং ট্রাম্পের সাথে নেতানিয়াহুর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েছে। আর সর্বশেষ ব্রেকিং খবর, ভারত যখন বলল পাকিস্তানের মানচিত্র থেকে মুছে ফেলবে, তখন এবার পাকিস্তান প্রকাশ্যে বলল দাদাদের দেশটির কবর রচনা করতে যাচ্ছে তারা। কোন পরিকল্পনায় এগুচ্ছে এই দেশ দুটো? দর্শক, আপনারা কি একদম ক্লিয়ার দিতে পারছেন? তাহলে না, আমাকে কেউ একজন ক্লিয়ার করেন। সাউন্ডের সমস্যা হচ্ছে কি? কেউ কেউ লিখছেন সাউন্ডের প্রবলেম হচ্ছে। আসলে কি বলবো, সাউন্ড কি আপনারা ক্লিয়ার পাচ্ছেন? ভাই আমাকে একটু কমেন্ট করবেন, আমি তো আসলে এখান থেকে শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন সাউন্ড ওকে, ঠিক আছে। আমার খবরের প্রচারে একটা ঘোষণা দিয়ে শুরু করতে চাই। বিগত কদিন আমি যখন সাউন্ড একটু মোটা হয়ে গেছে, শোনা যায়, এক একজন এক একটা বললে আসলে কোনটা। কেউ লিখছেন সাউন্ড ডিস্টার্ব, কেউ লিখছেন আজকের সাউন্ড একেবারে ওকে। কোন কোন দিকে হাঁটবো বলেন? প্রথমে যে ঘোষণাটি দিতে চাই সেটি হলো, মাঝখানে কদিন আমি ভিডিও না করায় বেশ কিছু ফেক চ্যানেল তৈরি হয়েছে, ফেক, এবং তারা আমার পুরো ভিডিওগুলো আপলোড দিচ্ছে তাদের চ্যানেলে। আমি শুরুতে বলছি, ফেসবুকে মাসুম মাহমুদ আর ইউটিউবে ওপেন দ্য আইজ এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। বাকি যে চ্যানেলগুলো আমার খবর বা আমার ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে প্রচার করছে, এরা সব ফেক চ্যানেল। আশা করব যারা বিভ্রান্ত হচ্ছে চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আনফলো করবেন। কারণ এই চ্যানেলগুলো অনেক সময় প্রতারণার জন্য খুলে থাকে। আপনারা দেখবেন দীর্ঘদিন আমার ছবি দিয়ে, আমার ভিডিওগুলো আপলোড দিয়ে হঠাৎ করে একদিন ফেক অন্য কোনো নিউজ দিয়ে বোঝাবার চেষ্টা করবে যে এই নিউজগুলো আমি দিচ্ছি, অর্থাৎ মিথ্যে নিউজ দিচ্ছি। এইভাবে মানে এগুলো করে তারা মূলত মানুষকে প্রতারণা করার জন্য। আবারও বলছি, আমার দুটো, একটা ইউটিউব চ্যানেল ওপেন দ্য আইজ, আর ফেসবুকে মাসুম মাহমুদ, এর বাইরে আমার কোনো আর প্ল্যাটফর্ম নেই। যারা আমার ভিডিও বা আমার সংবাদগুলো, পূর্বের পুরনো সংবাদগুলো বিভিন্ন টাইটেল দিয়ে বা থাম্বনেল বানিয়ে আমার ছবি দিয়ে দিচ্ছে, এরা প্রতারক গ্রুপ, এদেরকে আনসাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একজন লিখছেন, আচ্ছা মাসুম ভাই আপনার কয়টা আইডি? আমি বলে দিয়েছি। দর্শক, তাহলে শুরু করছি, তারপর আমি পরবর্তী শুনবো যে সাউন্ড কি প্রবলেম। আশা করি এখানে লিখছেন ভাই একটু সমস্যা।
আচ্ছা, কেউ বলছেন ভয়েসটা একটু কমিয়ে দিতে, আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কি এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? দর্শক, আমার হাতে যে খবরগুলো রয়েছে আমি আপনাদের এখন দেওয়ার চেষ্টা করছি। অনেকদিন পরে লাইভে এসছি, তাই কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে হয়তোবা। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আফগানিস্তানের খবরটি দিয়ে শুরু করি। আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুনজাদা, তিনি পুরো আফগান তালেবানদের, পুরো দেশের তার শীর্ষ নেতাদের তলব করেছেন কাবুলে। যারা সীমান্ত অঞ্চলে আছেন বা যে প্রান্তে আছেন নেতারা সকলকে ডেকেছেন এবং এই আহ্বানটি 3 দিনের জন্য, অর্থাৎ সকল তালেবান নেতাকে 3 দিনের জন্য ডাকা হয়েছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানের বাগরাম বিমান ঘাঁটিটি দখলে নেয়ার পরিকল্পনা খেলছেন এবং কিভাবে আমেরিকার হাত থেকে আফগানকে রক্ষা করা যায়, বাগরাম বিমান ঘাঁটি রক্ষা করা যায়, এই ব্যাপারে সকল শীর্ষ আফগান তালেবান নেতাদের তলব করা হয়েছে এবং এই শীর্ষ নেতাদের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আফগান তালেবানরা কি করবে। চীন কিংবা রাশিয়ার হাত ধরে আফগানের কাছে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স তথ্য এসছে, গোয়েন্দা তথ্য এসছে, আমেরিকা যে কোনো সময় আফগানে আক্রমণ করতে পারে কিংবা বাগরাম বিমান ঘাঁটি দখলে নিতে পারে। আর সে হিসেবে তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে কি করবে, কোন পূর্বের মতো কোন লড়াইতে অবতীর্ণ হবে, আলোচনায় অবতীর্ণ হবে, নাকি কোনো নৈতিক চেষ্টা চালাবে, এই সিদ্ধান্তগুলো তারা নেবে এই বৈঠকের মাধ্যমে। তবে কয়েকটি পক্ষ থেকে বলা হয়েছে যে আফগানরা আবারও বিশ্ব মোড়লদের বিরুদ্ধে বা দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তাদেরকে নীরবে নেপথ্যে চীন রাশিয়া সহযোগিতা করছে এবং বলা যাচ্ছে যে শিগগিরই একটা বড় রকম কিছু ঘটতে যাচ্ছে আফগানে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরানের আর রাশিয়ার মধ্যে সামরিক অস্ত্র কেনা বেচার একটি নথি প্রকাশ হয়েছে গোপনে। কিছু গণমাধ্যম দাবি করছে রাশিয়া তার এসইউ বা Su-35 যে যুদ্ধ বিমান এটি ইরানকে দিয়েছে। তো সেই নথিতে প্রকাশিত হয়েছে যে রাশিয়া ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, মানে এই যুদ্ধ বিমানকে চালাবার জন্য যে কন্ট্রোল টাওয়ার কিংবা এই যুদ্ধ বিমানের জন্য যে রাডার সিস্টেম কিংবা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার প্রয়োজন, এগুলো ইরান ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে। এবং এই যুদ্ধ বিমানটি খুবই ভয়াবহ ধ্বংসলীলা চালাতে পারে। মার্কিন যেমন 35 রয়েছে, রাশিয়ার Su-35 এটাকে একটাকে বিট করার সক্ষমতা রয়েছে। সেই নথিতে বলা হয়েছে যে 45টির মতো রাশিয়ান এসইউ বা Su-35 ইরানের কাছে বিক্রি করেছে রাশিয়া। পাশাপাশি মার্কিন গোয়েন্দাদের কাছেও এমন কিছু তথ্য এসছে, এমনটিও দাবি করা হচ্ছে। এখন বিষয়টি হলো যে ইরান এবং দখলদারদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের পর প্রকাশ্যে আমরা দেখলাম যে ইরান একটার পর একটা ভয়াবহ বিমান কিংবা আধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার কেনার দিকে নজর রাখছে। এর মধ্যে লিবারম্যান দখলদার দেশটির একজন বিরোধী নেতা, ইসরায়েলের লিবারম্যান, তিনি
দাবি করেছেন যে ইরান দখলদার দেশটির মধ্যে একটি ধর্মীয় উৎসব হয় সুক্কত। এই সুক্কত ধর্মীয় উৎসবের মধ্যে বা আগেই ইরান দখলদার দেশটিতে একটা ভয়াবহ আক্রমণ করতে পারে, এবং এরকম তথ্য দিয়ে তিনি বলেছেন, লাইবারম্যান ইসরায়েলি নেতা, যে প্রতিটি মানুষের উচিত এই মুহূর্তে বাংকারে যাওয়ার প্রস্তুতি নেওয়া। অর্থাৎ দখলদার দেশের মধ্যে আক্রমণ হলেই স্বাভাবিকভাবে সবাই বাংকারে আশ্রয় নেয়। তিনি বলছেন তার কাছে তথ্য রয়েছে, ইরান প্রস্তুতি নিয়ে রেখেছে বা সম্পূর্ণ করেছে প্রস্তুতি, যে কোনো সময় দখলদার দেশে আক্রমণ করতে পারে। আর এই আক্রমণের জন্য ইরান তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইরানের হাতে রয়েছে রাশিয়ান এক্সক্লুসিভ যুদ্ধ বিমান এবং বিভিন্ন ভ্যারাইটিস বা ভেরিয়েন্টের নিউক্লিয়ার মিসাইল, তার দাবি, লাইবারম্যানের দাবি। এবং তিনি বলছেন ইরান চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্লাস যুদ্ধ বিমান সংগ্রহ করেছে। গোপনে ইরানকে পাকিস্তান এবং তুরস্ক আরো কিছু দিয়ে থাকতে পারে এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এবং তিনি বলছেন যে ইরান এবং দখলদারদের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছে, তারপর ইরান এই সময়টিতে তার যত রকম দুর্বল জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোকে মানে পূর্ণ করে ফেলেছে, অর্থাৎ সকল দুর্বলতাকে কাটিয়ে পারফেক্টলি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরান এখন প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। তাই তিনি বলছেন তার দেশবাসীকে যে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ইরান আক্রমণ করবে দখলদার দেশে, আর আপনাদের বাংকারে যেতে হবে। তবে লাইবারম্যানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু সরকার। তিনি বলছেন, বা বর্তমান সরকার বলছেন, লাইবারম্যান জাতির সাথে প্রতারণা করছেন, তাদের কাছে ইরান যে আক্রমণ করবে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এখন কোনটা সত্য, বর্তমান মানে সরকারের বক্তব্য নাকি লাইবারম্যানের বক্তব্য বিরোধী নেতা, এটি হয়তো সময়ের আলোকে আমরা বুঝতে পারবো। আরেকজন লিখছেন, ডিবিসি চ্যানেল নামক একটি চ্যানেলে আপনার খবর দেখানো হচ্ছে। ভাই, এই সবগুলো চ্যানেল ফেক চ্যানেল, এগুলো এদের বিভিন্ন মানুষের নিউজ চুরি করে করে চ্যানেলগুলো চালায়। এদের কোনো মানে চোরদের চ্যানেল যেটাকে বলে, আমি আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, আমি স্ট্রাইকে যাবো এদের। আমি তাদেরকে বলছি যারা ভিডিও আমার ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে আমার পুরো ভিডিও চুরি করছেন বা আমার দর্শকদেরকে প্রতারণা করছেন, বিব্রত করছে, তাদের বিরুদ্ধে আমি আজকে রাত থেকে বেশ কিছু চ্যানেল ইতিমধ্যে স্ট্রাইক দিয়েছি। বাকি চ্যানেলগুলোকে আমি স্ট্রাইকে ফেলবো যদি আপনারা এই প্রতারণাকে অব্যাহত রাখেন। আবারও বলছি, আপনারা তথ্য দিতে পারেন, সংবাদ দিতে পারেন, আমি কাউকে স্ট্রাইক দিতে চাই না, কিন্তু আমার চ্যানেলের বাইরে আমার ছবি দিয়ে থাম্বনেল দেবেন কেন, বা আমার পুরো ভিডিওটা আপলোড দিলে আমার দর্শক তো বুঝতে পারে না। অনেক দর্শকই বলছেন যে ভাই আপনার কয়টা চ্যানেল, এগুলো সব ফেক চ্যানেল। আমার নির্ধারিত চ্যানেল হলো, আমি এখন যে চ্যানেলের কথা বলছি, ওপেন দ্য আইস এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ, ইউটিউবে এবং ফেসবুকে, এর বাইরে আর কোনো চ্যানেল নেই। ক্লিয়ার থাকবেন আপনারা দর্শক। তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটা হলো পাকিস্তানের বিরুদ্ধে আমরা দেখলাম গত 48 ঘন্টায় কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে ভারত। কখনো ভারতের সেনা প্রধান, কখনো এয়ার চিফ, কখনো নেভাল চিফ, একের পর। সাম্প্রতিক সময় নেভাল চিফ বলেছেন তারা ভারতের সিন্ধু এবং করাচি দখল করবেন, এবং এখানে যে প্রাকৃতিক সম্পদ, গ্যাস, তেল বা আরো যে সম্পদের তারা জানছেন যে পাকিস্তানের এই অঞ্চলগুলো প্রাকৃতিক গ্যাস বিভিন্ন সম্পদ রয়েছে, এগুলো তারা তাদের দখলে নেবেন। এটা কি বলছে ভারতের নেভাল চিফ। এবং গতকালকেও ভারতের সেনা প্রধান বা তার আগেও একাধিকবার তারা বলেছে যে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তারা মুছে ফেলবে, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র সে হিসেবে। তো এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন, যারা পাকিস্তানকে হুমকি দিচ্ছে তাদের জন্য আমাদের নতুন বার্তা, আমরা তাদের বিরুদ্ধে 6-0 বিজয় পেয়েছি। বুঝতে পেরেছেন 6-0 কি? অর্থাৎ অপারেশন সিঁদুর এবং অপারেশন বুনিয়ানুল মারসুসে
যে লড়াইটা হলো পাক ভারতের, সেখানে ভারতের 6টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল পাকিস্তান, আর বিমান পাকিস্তানের কিচ্ছু করতে পারেনি, সেজন্য 0। আর তাদের 6টি যুদ্ধ বিমান ধ্বংসের জন্য প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলছেন 6-0 ম্যাচে, মানে যেটাকে আমরা বলি সিরিজ, T20 বলি, ওয়ানডে বলি, সেই ম্যাচে পাকিস্তান বিজয়ী। তিনি বলছেন যে 6-0 পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিজয়ী। তো সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যারা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তাদেরকে বলছি, আমরা তাদের যে যুদ্ধ বিমানকে ধ্বংস করেছি যে মাটিতে, সেই মাটির নিচে তাদেরকে আমরা কবর রচিত করবো, পুঁতে ফেলবো। কে বলছে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অর্থাৎ একে অপরকে তারা হুমকি দিয়ে যাচ্ছে। ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে বিগত, অর্থাৎ 10 মিনিট পর থেকে তারা অনেকগুলো মহড়া চালিয়েছে, এবং প্রত্যেকটি মহড়া তারা পাকিস্তান সীমান্তের কাছাকাছি চালিয়েছে, এবং তারা ড্রোন পাক সীমান্তের মধ্যে ঢুকিয়েছে, অর্থাৎ গোয়েন্দা ড্রোন, কোনো বিস্ফোরক ড্রোন নয়। তো এই মুহূর্তে যে বিষয়টি, আবারও বলছেন ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন না, আমি জানি না, আসলে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে আসলে সাউন্ডে প্রবলেম হয়, কারণ এটার ইন্টারনেট ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে অনেক কিছু। আচ্ছা, আপনারা আবার একটু আমাকে কমেন্ট করবেন প্লিজ, অনুগ্রহ করে। সাউন্ড কি আপনারা আসলে ঠিক পাচ্ছেন? কেউ বলছেন ঠিক মতো পাচ্ছেন, আর কেউ বলছেন যে সাউন্ডে প্রবলেম হচ্ছে। আসলে সত্যটা কি বুঝতে পারছি না। তো এখন বিষয় হলো যে পাকিস্তান বলছে যে যারা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, আমরা তাদেরকে আমাদের মাটিতে কবর দেব, এবং তাদেরকে বলছেন হুঁশিয়ারি করে যে আপনারা আমাদের ভূমিতে আক্রমণের চিন্তা করবেন না। যদি চিন্তা করেন তাহলে যেটা হয়েছে বিগত সময় বুনিয়ানু মারসুসে, তার চেয়ে বড় কিছু আপনাদের জন্য চমক বা সারপ্রাইজ হিসেবে আমরা রেখে দিয়েছি। ইতিমধ্যে পাকিস্তানের সাথে আরব রাষ্ট্রের যে সামরিক চুক্তি হয়েছে, এটা হলো ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তবে দখলদার দেশটি ভারতকে দিয়ে পাকিস্তান এটা বড় অপারেশন করাতে চাইছে। বিষয়টা বুঝতে পারছেন? এখন ভারত আসলে এই মুহূর্তে একটা বেকায়দার মধ্যে আছে, কারণ একদিকে আমেরিকা তার হাত ছেড়ে দিয়েছে বলা যায়, পাশাপাশি চীন তাকে ডেকে নিয়ে একটা সুন্দর অপমান করেছে। একমাত্র বন্ধু প্রতিম হিসেবে রয়েছে ইসরায়েল, আর যে ভারত টিকে আছে অর্থনৈতিকভাবে বা তার রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে, সেটা মূল ফোকাস কিন্তু মধ্যপ্রাচ্যে। সেই মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলেছে, এটা ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা। আসেন শেষ খবরটি দিই এবার। মিস্টার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে আগামী বিগত 2 দিন আগে যে ঘোষণাটি দিয়েছিলেন, তিনি বলেছেন যে হামাস যদি অস্ত্র সমর্পণ না করে এবং হামাস যদি পুরো দায়িত্ব পিএল এর কাছে না দেয়, আমরা পুরো গাজাকে ধ্বংসলীলা চালাবো, গাজাতে ধ্বংসলীলা চালাবো। ডোনাল্ড ট্রাম্প যে 20টি চুক্তির পয়েন্ট তুলে ধরেছেন, আমি ভিডিওতে বলেছি আপনাদের, সেই পয়েন্টগুলোতে এই কথাগুলো বলা আছে। হামাস খুব কৌশলে এখানে একটা চমৎকার চাল দিয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অস্ত্র সমর্পণ করবে এবং গাজার পূর্ণ দায়িত্ব গাজার যেটা সরকার, অর্থাৎ মাহমুদ আব্বাস বা পিএলও, তাদের কাছে তুলে তারা চলে যাবে, এবং তারা সকল ইসরায়েলি জেনারেলদের মুক্তি দিয়ে চলে যাবে। মানে ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছে, তারপরে প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট এই ঘোষণা দেওয়া হয়েছে। এর পরপরই ট্রাম্প সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে টুইট করেছে, মানে তিনি তো একটা শান্তির জন্য, মানে শান্তিতে নোবেল পাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। তিনি বলছেন যে হামাসকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেছেন তারা শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে এর জন্য তাদেরকে স্বাগত জানাই, এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায়
প্রতিরোধ বাহিনীগুলোর এই সিদ্ধান্তকে তিনি অভিনন্দনের সাথে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা একটি কি বলবো সুখকর খবর বলে বিবেচনা করছেন। যখন ট্রাম্প এই তথ্যটি মানে সোশ্যাল অ্যাকাউন্টে প্রচার করেছেন তখন নেতানিয়াহুর মাথা নষ্ট হয়ে গেছে। নেতানিয়াহু বলছে, মিস্টার ট্রাম্প, তুমি কি আমাকে জিজ্ঞেস করে এই টুইট করেছো, বা তুমি যে বলছো যে কথাগুলো এগুলো কি আমাদের সিদ্ধান্ত নিয়েছো? আর ট্রাম্প বলছে, তোমাকে সিদ্ধান্তের জন্য আমি ডাকিনি, আমি বলছি যুদ্ধ বন্ধ করতে হবে। এবং ট্রাম্প বলে দিয়েছে যেহেতু হামাস অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে, তার মানে এখন থেকে দখলদার দেশটি গাজাতে আর একটি অ্যাটাক করতে পারবে না। অর্থাৎ হামাস কৌশলে বলটি দখলদারদের কোর্টে ছেড়ে দিল এবং বিশ্বকে বোঝালো, দেখো আসলে নেতানিয়াহু কি করে। এর পরপরই দেখলাম নেতানিয়াহু আবারও গাজায় আক্রমণ করলো। অর্থাৎ ট্রাম্প দেশটির সময় অনুযায়ী সন্ধ্যা 6টার মধ্যে তার আলটিমেটাম দিয়েছিল প্রতিরোধ বাহিনীকে, আর প্রতিরোধ বাহিনী সেই আলটিমেটামের আগেই ট্রাম্পের প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু নেতানিয়াহু থামেনি, অ্যাটাক করেছে। এরপর হতরাও পাল্টা অ্যাটাক করেছে। এখন পুরো পৃথিবীকে দেখলো যে হামাস শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রস্তাবে রাজি হলেও ওই বেটা কষাই রাজি হয়নি, দখলদারদের প্রধানমন্ত্রী। এখন পুরো পৃথিবী বলছে, দেখো এবার ট্রাম্পের উপর চাপ তৈরি হচ্ছে, দেখো তোমার বন্ধু কি করছে, তুমি বলছো আমি রাজি হয়েছি, মানে প্রতিরোধ বাহিনী বলছে, তাহলে আমার দেশে আবার নতুন করে হামলা করে এতগুলো মানুষকে মারলো কেন দখলদাররা? এখন তো ট্রাম্প ব্যাপার বেচারা আটকে গেছে, কি করবে? এখন ট্রাম্প বেচারা নেতানিয়াহুকে বলছে, তোমাকে আমি বলছি যুদ্ধ বন্ধ করতে এবং আমি তাদেরকে বলছি জিম্মি মুক্তি দেয়, তারা সব শর্ত মেনে নেওয়ার পর তুমি কি করে আক্রমণ করছো? দুইজন গেছে এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে, অর্থাৎ নেতানিয়াহু ভার্সেস ট্রাম্প। এখানে মূলত খেলাটা খেলছে প্রতিরোধ বাহিনী ভিন্ন স্টাইলে। তারা অস্ত্র সমর্পণ করবে না, তারা পৃথিবীকে দেখালো যে আমরা রাজি হলেও ওরাও আমাদের উপর আগ্রাসন চালাবে, দখলদারিত্ব চালাবে, ওরা বন্ধ করবে না, এটা ওদের চরিত্র। এবং পৃথিবী থেকে যে 500 ত্রাণ কর্মীরা গাজাতে আসতে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়েছে ভূমধ্য সাগরে, সেই চিত্রগুলো পৃথিবীর প্রতিটি মানুষ দেখেছে এবং এক বাক্যে পুরো পৃথিবীর নাগরিকদের ভালোবাসার জায়গাটা তৈরি করে ফেলেছে প্রতিরোধ বাহিনী। আর সেখানে শত্রু হিসেবে, আগ্রাসী হিসেবে চিহ্নিত হয়ে গেছে দখলদার বাহিনী। এটা ক্লিয়ার, এখন আর কিচ্ছু করার নেই। এখন স্বাধীন ফিলিস্তিন ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে কি দখলদার বিরুদ্ধে তারা অস্ত্র সমর্পণ করে তারা আত্মসমর্পণ করলো? না, তারা হয়তো দেখাবে দৃশ্যপটে কিছু, কিন্তু ভেতরে তারা এই মুহূর্তে এই অঞ্চলে দখলদারদের হাত থেকে অঞ্চলকে রক্ষায় এই কাজটি করেছে। মূলত দখলদারদের কসাই বাহিনীর টার্গেট হলো পুরো গাজা, পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক বা গাজাকে পূর্ণভাবে তারা দখল নিতে এখন কাজ করছে। সেজন্য তারা এখন মানে ভয়াবহ জেনোসাইড চালাচ্ছে। এখান থেকে পৃথিবীর দৃষ্টিভঙ্গিকে এবং দখলদারদেরকে লেজ গুটিয়ে সরাতে এই খেলাটি খেলেছে। হামাস যদি এই অঞ্চলে অস্ত্র সমর্পণ করে, সেক্ষেত্রে দখলদারদের আইডিএফ এই অঞ্চলে থাকতে পারবে না, তাদেরকে চলে যেতে হবে। তো এইটি তারা চাইছে। ধরেন তাদের 2000 লোক মাননীয় কিছু অস্ত্র সমর্পণ করবে এবং আন্তর্জাতিক কমিটির কাছে, কিন্তু দেখা যাবে এই কাজটিতে দখলদার আবারও বাগড়া দেবে এবং এতে করে হামাস বা প্রতিরোধ বাহিনী আবারও অ্যাক্টিভ হবে। সবকিছু মিলে হামাসের চেষ্টাটি ছিল পৃথিবীকে দেখানো যে আসলে কারা দখলদারিত্ব চালাচ্ছে, কারা সন্ত্রাসী, তোমরা দেখো। এবং সেটি ট্রাম্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এখন ট্রাম্প বেচারা পড়ছে মাইন্ড কাচি পায়। তিনি যখন হামাসকে রাজি করালেন, কিন্তু নেতানিয়াহু এখন আর রাজি না, কারণ নেতানিয়াহু তো আসলে শান্তি চায় না, তিনি চান যুদ্ধ। কারণ এই অঞ্চল তিনি দখল করে গ্রেটার ইসরায়েল তৈরি করবেন।